নজরুল এবং রবীন্দ্রনাথ তাদের সম্পর্কটা কেমন ছিল? মানুষ ইন্টেলেকচুয়ালদেরকে নিয়েও এক ধরনের বা সৃষ্টিশীল মানুষদেরকে নিয়েও এক ধরনের দলাদলির মধ্যে পড়ে যায়। রবীন্দ্রনাথের 2200 গান নজরুলের মুখস্থ ছিল। অর্থনৈতিকভাবে খুব অসচ্ছলভাবে একটা জীবনযাপন করেছে। মানুষের বাড়িতে বাড়িতে মানুষ হয়েছেন, একেবারে টিপিক্যাল একটা কি বলবো আমরা ঘর ছাড়া একটা মানুষ। উনি যখন গ্রামোফোন কোম্পানিতে চাকরি নেন তখন কিন্তু ওনার ভাগ্যের কিছুটা উন্নয়ন হয়। চিন্তার দিক থেকে তো উনি একজন অভিজাত ছিলেন। তিনি ওই সময় তিনি কিস্তিতে ক্রাইসলার গাড়ি কিনেছেন। বাঁধন দিয়ে ওনাকে বাঁধা যাবে না। নজরুলকে যখন যে ভালোবাসা দিয়েছে উনি ছুটে গেছেন তার কাছে, কিন্তু যখনই ভালোবাসাটা তাকে বাঁধতে গেছে তখনই উনি আবার বেরিয়ে আসছেন। রবীন্দ্রনাথ এবং নজরুল, হ্যাঁ মানুষ হচ্ছে যে কে বড় বা তাদের সম্পর্কটা কি ছিল, এটা নিয়ে আবার অনেক ধরনের মানে খুব ষড়যন্ত্র তত্ত্ব বা খুব বাজে ধরনের কথাবার্তাও প্রচলিত হয়েছে। তো সেই জায়গাটা নিয়ে যদি বলতেন যে নজরুল এবং রবীন্দ্রনাথ তাদের সম্পর্কটা কেমন ছিল? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের গড়পড়তা বাঙালি সমাজে, এটা অন্যান্য সমাজে কেমন আছে আমরা তেমনটা দেখি না আসলে। একটু মানে অনগ্রসর সমাজগুলোতে একটু বেশি এটার চর্চা হয়। এটাকে প্রিমিটিভ সোসাইটি বললে একটু বেশি খারাপ শোনায়। আমরা যদি পশ্চাৎপদ সমাজ বলি বরং আরেকটু পলিশ করে বলা যেতে পারে যে শিক্ষা দীক্ষা যেখানে একটু কম, এই সমাজগুলোতে মানুষ ইন্টেলেকচুয়ালদেরকে নিয়েও এক ধরনের বা সৃষ্টিশীল মানুষদেরকে নিয়েও এক ধরনের দলাদলির মধ্যে পড়ে যায়। যেহেতু আমাদের গড়পড়তা মানুষের জনজীবনের মধ্যেই দলাদলি একটা প্রেরণা হিসেবে কাজ করে, ফলে আমরা এদেরকে নিয়েও এক ধরনের দলাদলির মধ্যে পড়ে যাই এবং তর্ক করতে পছন্দ করি, আর যেহেতু এবং একে অপরকে ছোট করতে পছন্দ করি। এবং এখানে যেহেতু একটা ধর্মীয় একটা বিষয় আছে যে দুইজন দুই ধর্মের অনুসারী ছিলেন বাই বার্থ, যেটা জন্মসূত্রে, সেটাও একটা বড় কিন্তু এখানে খোরাক যুগিয়ে দেয়। মানে দেখেন, ধর্মের কনসেপ্টটাই আমরা যেটা বুঝি, আমাদের অধিকাংশ মানুষের কাছে ধর্ম মানে হচ্ছে সম্প্রদায়। হ্যাঁ, তো এই কনসেপ্টটাই তো নজরুল ভেঙে দিতে চেয়েছিলেন। তো এই যে ধর্ম বলতে আমরা যে সম্প্রদায় বুঝি সাধারণ মানুষ, যে একদল সেই ধারণাটা কিন্তু আসলে নজরুল ভেঙে দিয়েছেন। বা এই মহাপুরুষরা কিন্তু সেই ধারণা তারা ধর্ম বলতে বা যারা সুফিবাদের চর্চা করেছেন তারাও কিন্তু ধর্ম বলতে তারা বুঝেছেন যে একটি পরম শক্তির কাছে আমার নিজের আমিত্বকে বিলীন করে দেয়া, অবশ্যই সমর্পণ করে দেওয়া অথবা মিশিয়ে দেওয়া। আমার যে আমিত্ব এটাই ঈশ্বর, এটাই সবকিছু আনাল হক, আমি তোমাতে মিশিয়ে রব। হ্যাঁ, এই যে একটা কি বলবো সুফিদের যে দর্শন বাকাবিল্লাহ, তো এইটাই কিন্তু আসলে ঘুরে ফিরে রবীন্দ্রনাথ হয়েছে তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায়, ওগো বিজয়ী নিখিল হৃদয় কর কর জয় মোহনমায়, নিখিল ভুবন কর কর জয় মোহনমায়। তো এই যে নহে ও এক হিয়ার সমান হাজারে কাবা হাজারে মসজিদ, এক হৃদয়ের সমান হাজারটা কাবা হাজারটা মসজিদ হয় না। কি হবে তোর কাবার খোঁজে, আশয় নেই তোর হৃদয়ের ছায়া। হৃদয় যদি না থাকে আপনার এই ধর্মচর্চা কোনো কাজে আসবে না। এই ধর্মচর্চা সমাজে কোনো শান্তি প্রতিষ্ঠা করবে না। তো ওনারা এই কথাটাই বলে গেছেন। এই যে মরমীবাদ বলি আমরা, মরম মানে কি আসলে? মরম মানে তো মর্ম, এমপ্যাথি। মরম হচ্ছে আমি হৃদয় দিয়ে যে সত্যটা অনুভব করি, শাস্ত্র নয়, নির্দেশ নয়, আচার নয়, আমি হৃদয় দিয়ে যে সত্যটা অনুভব করি সেটাই মরম। সেই সত্যটাই মরমীবাদ। একটা মানুষ হৃদয় দিয়ে কি অনুভব করে, আমি হৃদয় দিয়ে অনুভব করি যে আমার এই মানুষের জন্য যদি আমি নিজেকে উৎসর্গ করি, মানবপ্রেম, তাহলে আমার ঈশ্বরকে পাওয়া হবে। তো আমি যদি এটা হৃদয় দিয়ে অনুভব করি, দেখবেন যে এটাই আমাকে শান্তি দেবে, সমাজকে শান্তি দেবে, সমাজের সুখ দেবে। অবশ্যই। তো এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে যেটুকু আমরা পাই যে রবীন্দ্রনাথ এবং নজরুল শুধুমাত্র যে তাদের সম্পর্ক ভালো ছিল এটা না, তারা যথেষ্ট অনুরক্ত ছিলেন একজন আরেকজনের প্রতি। অবশ্যই। এবং নজরুল একটা কথা বলতেন যে যেদিন একবার রবীন্দ্রনাথ তার খুব প্রশংসা করলেন আর কি, তখন তিনি বললেন যে আমি আমার আশীর্বাদ পেয়ে গেছি, বর পেয়ে গেছি। তিনি বলতেন যে ভক্ত যেভাবে তার ইষ্ট দেবতাকে পূজা করে, আমি ছেলেবেলা থেকে কবিগুরুকে, বিশ্বকবিকে আমি ছোটবেলা থেকে, উনি কিন্তু কবিগুরুও বলতেন, বিশ্বকবিও বলতেন, এই বিশেষণগুলো কিন্তু উনি খুব ব্যবহার করতেন, যেটা আমরা এখন করি আর কি, যে আমি ওনাকে
ইষ্টদেবতা যেমন ইষ্টদেবতাকে ভক্ত যেভাবে পূজা করে, আমি ছোটবেলা থেকে তাকে তেমন করেই ধূপ ধুনো আরতি দিয়ে বন্দনা করতাম। এবং ওই যে দেবতাকে পূজা করলে যে বর পাওয়া যায়, নজরুলও হয়তো সেই বরটা পেয়েছিলেন, কারণ রবীন্দ্রনাথ কিন্তু প্রথম মানে 1923 সালে, যেটা নজরুলেরও আগে, নজরুলকে বই উৎসর্গ করেছিলেন। আনন্দময়ীর আগমনে যখন উনি লেখার পরে যখন জেলে গেলেন, তখন রবীন্দ্রনাথ বাসন্তী নাটকটি উৎসর্গ করলেন। এবং একইভাবে নজরুল কিন্তু তারও অনেক পরে, মানে 1928 সালে এসে রবীন্দ্রনাথকে বই উৎসর্গ করেছিলেন। তবে হ্যাঁ, তার এই ভক্তিপ্রীতি তো ছিল ছোটবেলা থেকে। এবং রবীন্দ্রনাথ তো আসলে যখন নোবেল পায় তখন নজরুল হচ্ছে 14 বছরের কিশোর। তখন উনি হয়তো লেটোদলে ছিলেন বা ওই যে আসানসোলে এসে রুটির দোকানে কাজ করছিলেন সেই সময়। ওনাদের মনে প্রথম যখন দেখা হয় তখন নজরুল 22 বছর বা এরকমই হবে, 22 বছর, রবীন্দ্রনাথ তখন 60 বছরের। তো পরিণত একজন মানুষ, যে ততদিনে সারা ভারতবর্ষে তাকে নোবেল লরিয়েট হিসেবে এবং মানে সারা বিশ্বই তাকে চিনে গেছেন। হ্যাঁ, তো সেটা সেই অনুভূতিও সে প্রকাশ করেছে যে আমি যখন তার সামনে গেলাম, যে বললো তখন সে বলছে এই কথা যে আমার কাছে তো তিনি ছিলেন ভক্তের কাছে ইষ্ট দেবতা যেরকম সেরকম ছিল, এবং তাকে সামনে পেয়ে তখন প্রথমবার যখন তাকে দেখা হলো তখন সেটা মনে হচ্ছে যে সে তার ঈশ্বরকে পেয়েছে। হ্যাঁ, উনি পাছুয়ে প্রণাম করেছেনই। হ্যাঁ, এটা হচ্ছে তার অনুভূতি। এরপরে যখন ওই জেলখানায় যখন তিনি বইটা পেলেন তখন উনি খুশিতে নাচতেছিলেন। তো জেলার তাকে বললো যে তোমার কি হয়েছে যে তুমি এভাবে নাচতেছো? তখন সে বলে যে তুমি যদি এটা বুঝতে তাহলে তো হইতোই আর কি, এরকম একটা এক্সপ্রেশন দিচ্ছে। এটা তোমার মাথায় ঢুকবে না, আমি কত বড় জিনিস পেয়েছি, আমাকে আমার কবিগুরু একটা বই উৎসর্গ করেছে আমার নামে, এটা যে কত বড় একটা জিনিস পাইছি এটা তুমি বুঝবে না। তো মানে এবং উনি কারো কথাতে 38 দিন সম্ভবত উনি না খেয়েছিলেন, অনশনে ছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ ওনাকে চিঠি লিখেছেন, ওনার মাও কিন্তু ওনার সাথে দেখা করতে এসেছিলেন অনশন ভাঙানোর জন্য, উনি দেখা করেননি। সাহিত্য প্রতিভা আমরা হারাতে চাই না, তুমি আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ, একটা টেলিগ্রাম করেছিলেন। জি, তুমি অনশন ভেঙে ফেলো, এরকম একটা। হ্যাঁ, এই তো গেল রবীন্দ্রনাথ নজরুলের সম্পর্ক। সেটাকে আমরা যদিও যতভাবে বিভক্ত করতে চাই করি, কিন্তু আসলে ইতিহাস যেটা বলে যে উনারা আসলে এক ছিলেন, যেটা আরো অনেকগুলো গল্প আছে যেগুলো দেখলে আপনার কাছে মনে হবে যে আসলে সম্পর্কটা কত পারস্পরিক শ্রদ্ধার এবং গভীর ছিল। একবার একটা বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল, সেটা সাহিত্য রিলেটেড। তিনি কবিতায় খুন শব্দটা ব্যবহার করেছিলেন নজরুল। তো রবীন্দ্রনাথ একটু বিরক্ত হয়েছিলেন যে খুন মানে রক্তের প্রতিশব্দ হিসেবে খুন, ফার্সি খুন শব্দটা ব্যবহার করেছে। তো রবীন্দ্রনাথ বিরক্ত হচ্ছিলেন যে কবিতায় আসলে খুন শব্দটা রক্তের প্রতিশব্দ হিসেবে যায় না, খুন বলতে আমরা হত্যা করা বুঝি, এবং কবিতায় খুন শব্দটা আসলে একটু রুড। তখন তারা যে কবিতা যেভাবে লিখতে এবং কবিতা সম্পর্কে তাদের যে কনসেপ্টটা ছিল, সেই জন্য রবীন্দ্রনাথ একটু সমালোচনা করেছিলেন। এবং এটা নিয়ে একটা বেশ ভালো টক্সিসিটি হয়েছে তাদের মধ্যে, এবং সাহিত্য মহলে তারা দ্বিভাগ হয়ে পড়েছিলেন, কেউ রবীন্দ্রনাথের পক্ষে কেউ। তখন বড়র পিরিতি বালির বাদ বলে একটি অভিমান করে নজরুল রবীন্দ্রনাথকে নিয়ে অভিমান করে একটা প্রবন্ধ লিখেছিলেন, বড়র পিরিতি বালির বাদ। তো যাই হোক, পরবর্তীতে সেটা তো আর বেশি দিন থাকেনি, তারা আবার ভক্ত শিষ্য বা গুরু শিষ্যের যে সম্পর্ক সেই সম্পর্কে ফিরে গেছেন। এবং গোড়া উনি তো শেষের দিকে একটু ফিল্মে ঝুঁকেছিলেন। গোড়া ছবি মানে রবীন্দ্রনাথের গোড়া উপন্যাস অবলম্বনে যখন সিনেমা হলো, তখন এই সিনেমার আপনার দায়িত্ব পড়েছিল, মিউজিক ডিরেকশনের দায়িত্ব পড়েছিল নজরুলের উপরে। এবং ততদিনে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছে, তারা সব জায়গায় খবরদারি করছে। বিশ্বভারতী তো আটকে দিয়েছে, বলা যায় না এটা তো এরকম মিউজিক ডিরেকশন দিলে তো হবে না, পারমিশন লাগবে গুরুদেবের, ইত্যাদি ইত্যাদি। তার মনে হচ্ছে তাহলে পারমিশন নেব, গুরুদেবের কাছে গেছেন। তো রবীন্দ্রনাথ তখন নজরুলকে বলেছেন যে ওহে কাজী, আমার গান কি তোমার থেকে ওরা ভালো বুঝবে? হ্যাঁ, ভালো জানবে, তুমি যেটা করেছো আমার শোনারও দরকার নেই। উনি শুনতেও চান, বলছে যে গুরুদেব আপনি পুরোটা শোনেন, আপনার কাছে যদি মনে হয় যেটা আপনার গানের সাথে যায় না তাহলে আপনি এটা বাদ দিয়ে দিয়েন। তো সে এবং প্রজেকশন নিয়ে আসছিলেন বাড়িতে, হ্যাঁ, রবীন্দ্রনাথের কাছে। তো উনি বলছেন আমার শোনা দরকার নেই, আমার তোমার উপরে পুরো আস্থা আছে। আর খুব মজা করে বলছিলেন যে বিশ্বভারতীর যে কর্তৃপক্ষ আটকে দিয়েছে বলে ওরা কি তোমার থেকে ভালো জানে আমার গান? এবং কথিত আছে যে কোনো এক সময়ে রবীন্দ্রনাথের 2200 গান নজরুলের মুখস্থ ছিল, এবং তারা তখন বলা হতো উনি মজা করে বলতেন যে আমি গীতবিতানের হাফেজ।
মানে রবীন্দ্রনাথের গানের হাফেজ। হ্যাঁ, তো এই যে উনি রবীন্দ্রনাথের 2200 গান মুখস্থ করেছেন বা রবীন্দ্রনাথ দ্বারা প্রভাবিত ছিলেন, কিন্তু নজরুলের যেটা আমরা জানি যে উনি তো বৈচিত্র্যময় জীবন যাপন করেছেন। হ্যাঁ, সব জায়গায় ঘুরেছেন, বেরিয়েছেন, নানা রকম সমাজের মানুষের সাথে ওনার উঠা বসা হয়েছে। তো স্বাভাবিক এই জায়গাগুলো থেকে কিন্তু ওনার যে গান চর্চা বা কবিতার চর্চা প্রভাবিত হয়েছে। তো এই রবীন্দ্রনাথের বাইরে নজরুল আসলে কার দ্বারা কিভাবে প্রভাবিত হয়েছিলেন সেই সময়, বা ওনার কিন্তু সাহিত্যের মধ্যে দেখা যায় যে বেশ ধাপে ধাপে যদি বলি এক একবার এক এক ধরনের বৈচিত্র্য দেখা যায়। তো এই বৈচিত্র্যগুলো কিসের প্রভাবে চলে আসলো? এটা খুবই বিস্ময়কর আসলে। নজরুলের কিছু কিছু মানে আপনি টাইম ফ্রেমে আনতে পারবেন না, মানে আপনি মেলাতে পারবেন না হিসাবটা। যেমন আমরা দেখছি যে উনি বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। গ্রামীণ পরিবেশে যতটুকু লেটোর দলে ছিলেন, বা তার চাচা বজলে করিম তিনি ফার্সিতে কিছুটা শিক্ষিত ছিলেন, সেটা গ্রামীণ পর্যায়ে যতটুকু হওয়া যায় ততটুকুই। তো এটা তার খুব বেশি কিছু হওয়ার কথা নয়, ধরে নিলাম ভালোই। এরপরে দেখতে পাচ্ছি আমরা যে ওনার তো বাবা তো মারা গেছেন, তারপরে ওনার মাও বোধহয় একটা বিয়ে হয়ে গেছে, বা যে কোনো কারণে হোক উনি সংসার থেকে বেরিয়ে গেছেন। উনি আসানসোলে গিয়ে রুটির দোকানে কাজ নিয়েছেন, রুটি বানাচ্ছেন। সেইখানে উনি মানুষের বাড়িতে সিঁড়িঘরে রাত কাটাচ্ছেন। ওইখানে বসে সিঁড়িঘরে বসে একটা ছেলে কবিতা পড়ছে বা বই পড়ছে, সেটা দেখে দারোগা রহিজউদ্দিনের ভালো লাগলো। সে তাকে নিয়ে গিয়ে, বলে খুবই ব্রিলিয়েন্ট একটা ছেলে, তাকে সে নিয়ে গিয়ে তার বাড়ি, গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে, দরিরামপুরে গিয়ে তাকে ওখানে স্কুলে ভর্তি করে দিচ্ছে। তিনি আবার ওখানে চলে গেলেন। এই যে বিভিন্ন জায়গায়, তারপরে আবার তিনি ফিরে আসলেন বর্ধমানে। সেখানেও কিন্তু থাকতে পারলেন না, বেশি দিন থাকেননি আর কি। একটা অদ্ভুত, মানে নজরুলকে যখন যে ভালোবাসা দিয়েছে উনি ছুটে গেছেন তার কাছে, কিন্তু যখনই ভালোবাসাটা তাকে বাঁধতে গেছে তখনই উনি আবার বেরিয়ে এসেছেন। এই সারা জীবন তার এইভাবেই চলেছে। তারপরে সেখান থেকে আবার বর্ধমানে এসেছেন, সেখানে শৈলজা রঞ্জনের সাথে তার সখ্যতা, বন্ধুত্ব, তারা দুজন মিলে লাইব্রেরি থেকে বই পড়তো। সেটাও যখন ক্লাস 10-এ পড়ে তখন। তারপরে উনি চলে গেলেন হুট করে সেনাবাহিনীতে, বেঙ্গল পল্টনে যোগদান করলেন। এটা একটা অক্সিলারি মিলিটারি ফোর্স ছিল, যেটা ওই প্রথম বিশ্বযুদ্ধের সময়কার করা। কিন্তু সেটাও সেই পল্টন তো আবার পরে ভেঙে দিল। মানে এটা ছিল একটা অক্সিলারি মিলিটারি ফোর্স, মানে নিয়মিত বাহিনী ছিল না। ওইখানে গিয়ে আবার উনি একজন ফার্সি পণ্ডিতের সাথে, ওখানকার একজন মাওলানার সাথে তার পরিচয় হয়। সেখানে করাচিতে একটি মসজিদের সম্ভবত উনি মানে সেনাদের মসজিদের হবেন, ইমাম বা কিছু একটা হবেন, বা কি ওই সেনাবাহিনীর হয়তো কোনো স্টাফ হবেন। যাই হোক, সেখানে তিনি তার কাছে, একজন মাওলানার কাছে তিনি ফার্সি শিখছেন। সেখানে খুব বেশি দিন ছিলেন না, কিছুদিন পরেই সেটা ভেঙে দেওয়া হলো। এরপর আসলেন কলকাতাতে। কিন্তু আপনি দেখেন যে সময়টা কিন্তু খুব অল্প। এই অল্প সময়ের মধ্যে উনি ফার্সিতে কতটা পাণ্ডিত্য অর্জন করলে একজন মানুষ তিনি রুবায়াত ওমর খৈয়ামের বাংলা অনুবাদ লিখতে পারেন। এবং সেই বাংলা অনুবাদ বলা হচ্ছে যে বাংলা সাহিত্যে আরো এরপরেও কিন্তু রুবায়াত ওমর খৈয়ামের অনুবাদ অনেকগুলো অনুবাদ হয়েছে, কিন্তু এটার সমকক্ষ কিছুই নয়। আপনি বলা হচ্ছে যে সবচেয়ে বেশি বিখ্যাত ওয়ার্ল্ডে রুবায়াত ওমর খৈয়ামের ফিটজেরাল্ডের যে অনুবাদটা, ফিটজেরাল্ডের অনুবাদে মানে যারা আপনি নিজে পড়লেও বুঝবেন যে আপনার কাছে মনে হবে যে ওমর খৈয়াম যে কথাগুলো বলতে চেয়েছে অনুবাদ করতে গিয়ে তার সব না, সেটা আসেনি। যে ঈশ্বরকে ওমর খৈয়াম যেভাবে দেখেছেন, যে আধ্যাত্মবাদ, ফিটজেরাল্ডটা সেভাবে আসেনি, কারণ উনি পাশ্চাত্যের মানুষ। উনি তার আধ্যাত্মিকতা উনি ওনার মতো করে ওনার পাশ্চাত্যতা দিয়ে পাশ্চাত্যের দর্শনটা মিলেনি। কিন্তু নজরুল যখন অনুবাদ করেছেন আপনি দেখবেন যে একই সাথে সেটি খুবই সুললিত, মানে আপনার পড়তে ভালো লাগবে। এবং ওই যে এবং ওমর খৈয়ামের যে ভাবটা, সেটা তো পুরোটা উনি ধারণ করেছেন। আমার কাছে এই জিনিসটা অবাক লাগে যে এই অল্প সময়ের মধ্যে উনি ফার্সিতে কতটুকু দখল আনলেন, পাণ্ডিত্য অর্জন করলেন, যে উনি উনি ওমর খৈয়ামের রুবায়াত ওমর খৈয়াম উনি অনুবাদ করলেন। এবং উনি কিন্তু ফিটজেরাল্ডও পড়েছিলেন। নজরুল যে এটা কিন্তু মানে বোঝা যায়, এবং লিখেছেন এক জায়গায় ফিটজেরাল্ডের এটাও কিন্তু তিনি পড়েছেন। মানে ইংরেজিও কিন্তু তিনি খুব ভালো জানতেন, দক্ষ ছিলেন। এবং এটি মানে এত অল্প সময়ের মধ্যে কিভাবে উনি নিজেকে প্রস্তুত করলেন। আবার এরপরে উনি ফিরে আসলেন পল্টন থেকে এসে কলকাতায় চলে আসলেন 20 থেকে 21 সাল বা 19 থেকে 21 সাল। এই 2 বছরের মধ্যে আপনি দেখবেন যে তার একটা প্রবল ট্রান্সফরমেশন হয়েছে। গ্রাম থেকে করাচি,
করাচি থেকে কলকাতায় এসে একটা মানুষ 2 বছরের মধ্যে পুরোদস্তুর কলকাতার ইন্টেলেকচুয়াল সোসাইটির সাথে সমান তালে পাল্লা দিয়ে চলছে। এবং ওনার যে কবিতা উনি লিখছেন সেই কবিতাগুলো রীতিমতো সেই সময়কার যারা বড় বড় সাহিত্যিক এবং সাহিত্য সমালোচক ছিলেন সবাইকে নাড়িয়ে দিচ্ছে, এক ধরনের তাদের মধ্যে আলোড়ন তৈরি করছে। উনি এমন চমৎকার সব প্রবন্ধ লিখছেন যে তাকে পত্রিকা সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। বয়স কত তখন? আপনি ভাবতেই পারেন না ওই বয়সে একটা মানুষ পত্রিকার সম্পাদক হবে। আমরা তো আসলে নজরুলকে যখন পাঠ করি বা জানি তখন দেখি যে একটা আমাদের মধ্যে এক ধরনের ন্যারেটিভ তৈরি হয়েছে যে উনি খুব স্ট্রাগল, দুঃখ দুর্দশা এবং অর্থনৈতিকভাবে খুব অসচ্ছলভাবে একটা জীবনযাপন করেছেন। কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে উনি যখন গ্রামোফোন কোম্পানিতে চাকরি নেন তখন কিন্তু ওনার ভাগ্যের কিছুটা উন্নয়ন হয় এবং উনি ওনার সমস্ত জীবনে উনি একরকম গেছে। গ্রামোফোন কোম্পানিতে চাকরি নেওয়ার পরে কিন্তু আরেক ওনার মূল ঘুরে যায়, কিছুটা বিলাসী জীবনযাপন উনি ওই সময় কিছুটা করার চেষ্টা করেন। বা উনি তো আসলে শৌখিন ছিলেন, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। উনি যদিও তার আর্থিক দৈন্যতা ছিল বা সেটা তো তার হাত নেই সেখানে, কিন্তু মানসিকভাবে তো উনি অত্যন্ত মানুষ ছিলেন, একজন শৌখিন মানুষ ছিলেন, বা মানসিকভাবে তিনি অত্যন্ত সমৃদ্ধ একজন মানুষ ছিলেন এবং এলিট অভিজাত একজন মানুষ ছিলেন। চিন্তার দিক থেকে তো উনি একজন অভিজাত ছিলেন। তিনি ওই সময় তিনি কিস্তিতে ক্রাইসলার গাড়ি কিনেছেন, বন্ধুদের নিয়ে ঘুরতে যেতেন তিনি। এবং ইসের একটা স্মৃতিচারণ থেকে আমরা দেখতে পাই, সব্যসাচীর তার ছেলে সব্যসাচী স্মৃতিচারণ থেকে দেখতে পাই যে বাবা আমাদেরকে নিয়ে এবং সে শহরতলিতে দিকে গিয়ে, উড়িষ্যার দিকে গিয়ে বোধহয় একটা বাগান বাড়ি কেনার একটা প্ল্যান চলছিল, বাড়িটা দেখাইটা নিয়ে এসেছিলেন যেটা কিনবে। এর কিছুদিন পরে মানে তার একটা দুর্ভাগ্য আসলে, যখনই উনি একটু সচ্ছলতার মুখ দেখেন তখনই তার কোনো একটা বিপদ হয়। এরপরে তো ওনার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ল, ট্রান্সপার্সোনালিটিস আক্রান্ত হলো। তো এইভাবে আসলে নজরুলের এই যে খুব স্বল্পকালীন অর্থনৈতিক সচ্ছলতার সময়টা সেটা আসলে শেষ হয়ে যায় এইভাবেই। যখন আবার নজরুলের ওয়াইফ অসুস্থ হয়ে গেলেন তখন উনি আসলে আর কুলাতে পারলেন না। এরপরে তো সম্ভবত আর এর মধ্যে উনি কিছু পাগলামি করেছেন, যেমন যখন তার হাতে একটু টাকা পয়সা আসছে উনি ইন্টারেস্টিং একটা কাজ করেছিলেন। সেটা হচ্ছে যে গ্রামোফোন এলপি বিক্রি করার একটা দোকান দিয়েছিলেন আর কি। এবং আমরা আজকে যে হোম ডেলিভারি একটা করে, উনি তো ইনোভেটিভ মানুষ ছিলেন। উনি তখন বিজ্ঞাপন দিলেন আর কি যে আমাদের এই হোম ডেলিভারি সিস্টেমও আছে আর কি, মানে আপনার গৃহে আপনার বাড়িতে গিয়ে আমাদের প্রতিনিধি আপনাকে গান শুনিয়ে তারপরে আপনার যদি ভালো লাগে আপনি সেটা বিক্রি করে আপনি দাম দিতে পারবেন। কিন্তু এই ব্যবসায় উনি সফল হতে পারেন নাই, কারণ মানুষজন তার অ্যালবাম নিত কিন্তু আর টাকা দিত না। হ্যাঁ, বন্ধু বান্ধব অনেকেই তার কাছ থেকে ধারে বা বাকিতে সিডি বা ওই যে তখনকার এলপি গুলো, লং প্লে গুলো নিয়ে গেছে, কিন্তু আর টাকা দেয় না, আর ফেরত করে নাই। ফলে এটা আসলে বেশি দিন সাস্টেইন করেনি। এখন কিন্তু এটা থেকে আমরা বুঝতে পারি যে উনি একটু বৈষয়িক হওয়ার চেষ্টা করছিলেন, উনি বিজনেস করার চেষ্টা করছিলেন, হয়তো এটা সংসারের জন্য, সন্তানদের জন্য মনে হচ্ছে লাগে। তখন তো একটু পরিণত বয়স তার তখন 35-36 বছর বয়স। সেটাই। কিন্তু সর্বশেষ যেটা চলে আসে নজরুলের কথা বললেই শেষের দিকে যেটা হচ্ছে উনি তো বাংলাদেশের জাতীয় কবি এবং উনি তো বাংলাদেশে চলে আসলেন এবং সর্বশেষ বাংলাদেশে থেকে গেলেন। এই জায়গাটা নিয়ে আমরা একটু আলাপ করাটা আমাদের মনে হয় যে দরকার, যে বাংলাদেশে উনি কিভাবে আসলেন এবং বাংলাদেশের জীবনটা কেমন ছিল। আসলে পশ্চিমবঙ্গে যখন উনি ছিলেন, যে কদিন ছিলেন, প্রথম দিকে তো আসলে পশ্চিমবঙ্গের যারা কর্তা ব্যক্তিরা ছিলেন তারা খুব একটা বুঝতে পারেননি যে নজরুল অসুস্থ হয়ে পড়েছে। যেটা হয় আর কি, যখন একজন মানুষ থেমে যায়। HMV তার এত টাকার বিজনেস করেছে, কিন্তু তিনি যখন অসুস্থ হয়ে গেলেন তখন কিন্তু HMV তার পাশে দাঁড়ায়নি, বা তার গান যারা করেছে সেসব শিল্পীরা সেলিব্রিটি হয়ে গেছে, তারাও কিন্তু খুব একটা তাদেরকে দেখা যায়নি। যাই হোক, তো নজরুল এই অবস্থার ভিতরেই সার্ভাইভ করার চেষ্টা করেছেন। তারপর তো তিনি নিজেই, ওনার ওয়াইফ অসুস্থ হলেন, তিনি তো অসুস্থ হয়েই গেলেন। তার ছেলেরা চেষ্টা করেছে, আমরা সব্যসাচীর একটি স্মৃতিচারণ থেকে দেখতে পাই, তার ছেলে চেষ্টা করেছে তার চিকিৎসা করার জন্য। তারপরে তার যারা কবি বন্ধু কয়েকজন ছিলেন তারা চেষ্টা করেছে, জুলফিকার হায়দার উনি ছিলেন এরকম, তারপরে খান মঈনুদ্দিন, ওনারা তাকে সঙ্গ দিয়েছেন বা তার পরিবারকে কিছুটা সহযোগিতা করার চেষ্টা করেছেন। পরবর্তীতে পশ্চিমবঙ্গের তখন বিধান রায় ছিলেন আর কি মুখ্যমন্ত্রী, বিধান রায় তার চিকিৎসার জন্য চেষ্টা করেছেন। শুরুতে ডায়াগনোসিস করেছেন সিজোফ্রেনিয়া, পরবর্তীতে দেখা গেল যে তাকে সিজোফ্রেনিয়া মনে করে কিন্তু তাকে শক ইলেকট্রোকনভালসেন্ট থেরাপিও কিন্তু তাকে দেওয়া হয়েছিল।
তো রাঁচির মানসিক হাসপাতালে ঠিক এটার জন্য বাকশক্তি হারিয়ে ফেলেছেন কিনা এটা বলা মুশকিল। তো আসলে ওনার তো নিউরো ডিজেনারেটিভ ডিজিজ হয়েছিল, পিক্স ডিজিজ বলে ডায়াগনোসিস করেছিল তখনকার অস্ট্রিয়া বা ভিয়েনার যে ডাক্তাররা, সেটা পিক্স ডিজিজ। এটা নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, মানে আমাদের ব্রেনটা ডিজেনারেট হয়ে যায়, শুকিয়ে যায় যদি সাধারণভাবে বলি আর কি, আস্তে আস্তে অকেজো হতে থাকে। এবং এটা একটি অটো ইমিউন টাইপের, মানে নিজে নিজেই হয়ে যায় এটা আর কি, এরকম একটা ডিজিজ। তো ফলে প্রথম দিকে বিধান রায় বলেছেন এটা সিজোফ্রেনিয়া, এবং ওনাকে রাঁচিতে নিয়ে গিয়ে ওখানকার যে মানসিক হাসপাতাল ছিল বিখ্যাত রাঁচির মানসিক হাসপাতাল, সেখানে তাকে ইসিটি দেওয়া হয়েছিল, মানে থেরাপি, যেটা ইলেকট্রিক থেরাপি বলে যেটাকে ব্রেনে। তো সেটা তো কাজে লাগেনি, বরং তার অবস্থা অবনতি হয়। হ্যাঁ, পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার তাকে একটি সম্ভবত 100 বা 150 টাকার একটা স্টাইপেন্ড দেওয়া হতো। বাংলাদেশ থেকে তখন পশ্চিমবঙ্গ, পূর্ব পাকিস্তান বা পূর্ববঙ্গ যাই বলি, পূর্ব পাকিস্তান থেকে, পূর্ব পাকিস্তান হাই অফিসিয়াল বা সরকার পূর্ব পাকিস্তান থেকে তাকে সম্ভবত 200 টাকার বা 300 টাকার যেন এরকম একটা স্টাইপেন্ড তাকে দেওয়া হতো এখান থেকে। এখানে তার যেসব বন্ধুরা ছিল তারা একটা ব্যবস্থা করেছিল, জুলফিকার হায়দার এবং যে বললাম যে আরও যারা যারা ছিলেন এখান থেকে। তো শ্যামাপ্রসাদ মুখার্জি নিরাময়যোগ্য ওনারা চেষ্টা করেছেন। যাই হোক, একটা পর্যায়ে দেখা গেল যে ইংল্যান্ডের ডাক্তাররা বলেন এরা নিরাময়যোগ্য নয়, ভিয়েনাতে গেল সেখানেও বলা হলো এটা নিরাময়যোগ্য নয়। তারপর উনি ব্যাক করলেন, মানে ওনাকে ফিরে আনা হলো। তারপরে কলকাতাতে উনি ছিলেন কোনো রকমে, খুব একটা ভালো ছিলেন না। আমরা সব্যসাচীর যে ওই সময়কার যে স্মৃতি ঘটনাগুলো এগুলো নিয়ে স্মৃতিচারণ দেখি। তারপরে ওনার জন্য একজন নার্স বাড়িতে সার্বক্ষণিক রাখা হলো কলকাতাতে। পরবর্তীতে তার সাথে সব্যসাচীর বিয়েও হলো, যে আমাদের উমা কাজী। তো এইভাবেই আসলে এগুচ্ছিল বিষয়টা। কোনো মতে এই দুই বাংলার কিছু অল্প পরিমাণ একটা স্টাইপেন্ডের টাকায় কোনোভাবে তার পরিবার জীবনধারণ চলছিল। তো পরবর্তীতে মুক্তিযুদ্ধের পরে নতুন বাংলাদেশে বাংলাদেশ প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন সিদ্ধান্ত করলেন যে আমরা নজরুলকে বাংলাদেশে নিয়ে আসবো। তাকে উনি একটা মৌখিকভাবে বলেন, যদিও গ্যাজেট প্রকাশ করা হয়নি, মৌখিকভাবে বললেন তিনি আমাদের জাতীয় কবি হবেন। এবং ওই সময় কিন্তু আরো অনেকেই জাতীয় কবি হওয়ার জন্য একটু ছিল, দৌড়ঝাঁপ বা একটু প্রত্যাশা করেছিলেন। আমি একটা জায়গায় পড়েছিলাম যে খুব মন খারাপ করছিলেন আমাদের কবি জসিমউদ্দিন, যে বঙ্গবন্ধু আমাকে জাতীয় কবি করলেন না, কাজী নজরুলকে উনি চাইছিলেন, উনি আশা করেছিলেন আর কি, যদিও সেটা খুব উচ্চকিত ছিলেন না ব্যাপারটা নিয়ে। যাই হোক, পরে উনি আবার ইয়েকে নিয়ে আসলেন, নজরুলকে নিয়ে আসলেন, এবং তারপর ঘটনাগুলি তো জানেনি। ধানমন্ডিতে একটি বাড়ি সরকারিভাবে বরাদ্দ করা হয়, অ্যালোকেট করে দেওয়া হলো, সেই বাড়িতে উনি ছিলেন, যেটি এখন নজরুল ইনস্টিটিউট। বাড়িটি অবশ্য এখন একটু চেঞ্জ করে একটু করা হচ্ছে। তো আমরা অনেকদিন পর্যন্ত, আমি ওই ইনস্টিটিউটের একজন ডিপ্লোমা, তো ওই ইনস্টিটিউটে আমরা যখন ক্লাস করতাম যেতাম, মানে সেই পুরনো ফিলটা পেতাম আর কি। যাই হোক, ওই বাড়িতেই কবি ছিলেন, তার ছেলে ছিলেন, তার ছেলের ততদিনে সব্যসাচী বিয়ে করেছেন। হ্যাঁ, তো উমা কাজী আর ততদিনে মারা গেছেন, তার ওয়াইফ মারা গেছেন, প্রমীলা দেবী মারা গেছেন। উনি তো ইন্ডিয়াতেই মারা গেছেন, ওখানেই মারা গেছেন, চুরুলিয়াতে তাকে সমাধিস্থ করা হয়েছে। তো প্রমীলা দেবী ছিলেন ট্রান্সভার্স মাইলাইটিসে আক্রান্ত, এটি একটি নিউরোলজিক্যাল ডিজিজ, কি দুর্ভাগ্য। আর উনি হলেন নিউরোডিজেনারেটিভ ডিজিজে আক্রান্ত, মানে দুইজনই নিউরো ডিজিজে আক্রান্ত করেন। এবং এটার মধ্যে আসলে কোনো যোগসূত্র নাই। অনেকে নানা রকম কথা বলে যে নজরুল নিউরোসিফিলিসে আক্রান্ত ছিলেন, উনি বোহেমিয়ান জীবনযাপন করতেন, হয়তো কলকাতার যে ইয়েদের সাথে সঙ্গ করতেন, তৎকালীন বাইজিদের সাথে সঙ্গ করতেন, এইসব কারণে হয়তো তার একটা সিফিলিস, এবং এই ধরনের আদি রসাত্মক কোনো একটা কিছু মিলিয়ে দিতে পারলে তো বাঙালি সমাজ একটু মজা পায়। হ্যাঁ, আমরা দেখেছি আমাদের মেডিকেল কলেজের দু একজন প্রফেসর এরকম বলতেন আর কি, যখন আমাদেরকে এই সাবজেক্টে পড়াতে, সিফিলিস পড়ানোর সময় বলছেন এই নিউরোসিফিলিস 3rd ডিগ্রি সিফিলিসে আক্রান্ত ছিলেন কাজী নজরুল ইসলাম। তো এটা কিন্তু আসলে বলতে পছন্দ করে কবি সাহিত্যিক মানুষ, গান টান করতেন, তার মধ্যে আবার আঙ্গুরবালা দেবী, নিয়ারবালা দেবী, এদের সাথে তার ভালো সখ্যতা ছিল। কাজীদা বলে তারা অজ্ঞান হয়ে যেত, তো সুন্দর মিলিয়ে দেওয়া যায় আর কি বিষয়টাকে, যে বাজিদের সাথে খুব সঙ্গ করতেন, তার জন্য বোধহয় তার নিউরোসিফিলিস হয়েছে। আসলে ব্যাপারটা এরকম না, ওই ধরনের কোনো কিছুই ছিল না। তো যাই হোক, বাংলাদেশে আসার পরে আসলে এই পর্বটা তো সত্যিকার অর্থে তেমন মানে উল্লেখ করবার মতো কিছু নয়। নজরুল ততদিন একেবারে নির্বাক হয়ে গেছেন। 42 সালের পর থেকে আমরা যে নজরুল, মানে তার সৃষ্টিশীল সময়টাতে কিন্তু খুব অল্প, তিনি গান লিখেছেন খুব অল্প সময়ের মধ্যে। তিনি ধরেন 28 সালে তিনি কিছু অনিয়মিত গান লিখেছেন,
30 সাল থেকে আপনি ধরে নিতে পারেন যে তিনি নিয়মিত গান লেখা শুরু করেছেন। তো সেইটা 30 থেকে 42 এই 12 বছরের মধ্যে কিন্তু সব গান লিখেছেন। আমি একবার হিসাব করছিলাম যে প্রায় 4000-এর মতো গান লিখেছেন এই 12 বছরে, মানে পার ডে বোধহয় 10 থেকে 15টা গান লিখেছেন উনি এবং শুরু করেছেন। মানে এটা কিভাবে সম্ভব একটা মানুষের পক্ষে? এবং আপনি মিলাতে পারবেন না উনি শাস্ত্রীয় সঙ্গীত কখন শিখলেন। উনি নিজে থেকে অনেকগুলো রাগ সৃষ্টি করেছেন, অনেকগুলো হারানো রাগ তিনি, যেটা অপ্রচলিত রাগকে তিনি উদ্ধার করেছেন। তিনি এর নাম দিয়েছিলেন হারামনি, এবং এটা নিয়ে রেডিওতে একটা অনুষ্ঠানও করতেন হারামনি। নিজে কতগুলো রাগ সৃষ্টি করেছে, প্রায় 18টার মতো। সেই রাগগুলোর উপরে আবার তিনি গানও লিখেছেন। তার মানে শাস্ত্রীয় সঙ্গীতে তার কতটা দখল, এটা উনি কখন শিখলেন? এটা আপনি মিলাইতে পারবেন না। আপনি এই শাস্ত্রীয় সঙ্গীত উনি ওনার জীবনী আপনি যতই গবেষণা করেন আপনি বুঝতে পারবেন, আপনার কাছে মনে হবে যে 30-এর দশকে উনি তো যখন HMB-তে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার হিসেবে জমিরুদ্দিন খাঁর অধীনে কাজ করছিলেন তখন হয়তো উনি শিখেছেন। কিন্তু একটা শাস্ত্রীয় সঙ্গীত শিখতে হলে নাড়া বেঁধে যে পরিমাণ শিষ্যত্ব নিতে হয়, যে দীর্ঘ সময় ধরে সাধনা করতে হয়, একটা রাগ সৃষ্টি করবার জন্য ওই রকম দক্ষ হইতে হলে, ওই সুর করতে হলে যে দক্ষ হইতে হলে তাকে যে পরিমাণ সাধনা করতে হবে, সময় দিতে হবে, সেই সময় তো তার ছিল না। এই যে গান লিখছেন প্রতিদিন 10-12টা করে গান লিখেছেন, এই সময়ের ভিতরেই উনি কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত, বা তারও আগে তিনি যখন ইয়েতে ছিলেন বা চুরুলিয়াতে ছিলেন, তিনি যখন বর্ধমানে ছিলেন বা উনি যখন কলকাতায় ছিলেন, কোনো এক ফাঁকে হয়তো কোথাও হয়তো উনি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন, কিন্তু আপনি মানে বের করতে পারবেন না আসলে যে ঠিক না। এটা আসলে ওই যে প্রথাগতভাবে তিনি তো শেখেননি কিছু, ঐশ্বরিক একটা প্রতিভা ওনার মধ্যে ছিল, মানে একটা স্বতঃস্ফূর্ত একটা প্রতিভা, এটা মেলানো যায় না, এই টাইমলাইন আপনি মিলাইতে পারবেন না। মরমিবাদ যেটা বললেন, হ্যাঁ, মানে যে আমিত্ব, এই জায়গাটা থেকে হয়তো প্রকৃতি থেকে ওনার কাছে এটা বিস্ময়কর একটা ব্যাপার সত্যিকার অর্থে। মানে একটা মানুষের এত সামাজিক প্রতিকূলতা ছিল, অর্থনৈতিক দৈন্য ছিল, পরিবার বলে কিছু ছিল না, মানুষের বাড়িতে বাড়িতে মানুষ হয়েছেন, একেবারে টিপিক্যাল একটা কি বলবো আমরা ঘর ছাড়া একটা মানুষ। হ্যাঁ, কিন্তু সেই জায়গা থেকে ঘর ছাড়া একটা মানুষ উনি যে দক্ষতাগুলো অর্জন করেছেন এটা আসলে এই জ্ঞান, এই দক্ষতা, এটা এবং এই উপলব্ধি, এবং সেটাকে তার সাহিত্যে অনুবাদ করা, তিনি তো তিনি যেটা অ্যাচিভ করেছেন সেটাকে আবার তিনি তার সাহিত্যে, তার সৃষ্টির ভিতর দিয়ে কিন্তু প্রকাশও করেছেন। সেটাই তো পুরো ব্যাপারটাই বিস্ময়কর আসলে, অবশ্যই বিস্ময়কর। এবং আমাদেরও আসলে শেষ করে দিতে হবে যে মানে সময় তো সময়ের মতো করে যাচ্ছে, কিন্তু আমাদের আলোচনাটা খুবই ভালো হয়েছে। এবং জাস্ট কয়েকদিন আগেই আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ওনার প্রয়াণ দিবস ছিল, তো সেইটা ওনাকে আমরা মানে শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করছি। এবং নজরুল তো আসলে যেটা হচ্ছে যে আমরা একটু আগে যেটা বলেছিলাম যে উনি তো সময়ের বাঁধন দিয়ে ওনাকে বাঁধা যাবে না, উনি সবসময় সময়ের অগ্রগামী ছিলেন, বাঁধনহারা। তো আমরা আমাদের একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আমরা যে আলাপ করছিলাম আসলে এই আলাপের মধ্যে এমনভাবে চলে গেছি যে নজরুলকে নিয়ে যখন আলাপ করা যাবে সেটা আসলে ওই যে বাঁধনহারা, মানে সময়ের মধ্যে এটাকে বাঁধা যাবে না। তো আমরা হয়তো পরবর্তীতে আবার নতুন কোনো গল্প বা নতুন কোনো জায়গা নিয়ে আসব, আমরা এখন বিদায় নিতে হবে। কিন্তু আমি একটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি আপনার কণ্ঠে মানে ওইভাবে হয়তো প্রস্তুতি নেই, তারপর একটা গান শুনতে শুনতে মানে বিদায় নিতে পারতাম, আমি এক লাইন একটা গান করি, দর্শকদের কাছে একটু বিদায় নিচ্ছি, গানটা গাইতে গাইতে চলে যাব বা বিদায় নেব। আমরা আসলে কবি সাহিত্যিকদেরকে যেভাবে পাঠ করি, তাদের সৃষ্টি, তাদের কবিতা, তাদের গান হয়তো আমরা উচ্চারণ করি, পাঠ করি, কিন্তু এর গভীরে গিয়ে তারা কি বলতে চেয়েছেন, তারা কেমন সমাজ চেয়েছেন, তারা মানুষকে কিভাবে দেখেছেন, মানুষের প্রতি তাদের যে ভালোবাসা, সেই বিষয়টাকেও যেন আমরা একটু উপলব্ধি করি, এবং সাহিত্য যেন আমাদের জীবনকে সুন্দর করতে কাজ করে, সহজ করে আমাদের জীবনকে, সেটি সুন্দর করে এবং সহজ করে, সেটাই হলো আমাদের আসলে প্রত্যাশা। নজরুলকে আমরা যেন উপলব্ধি করতে পারি। আচ্ছা, যে গানটি করছি এটি নজরুলকে যখন এটা HMV-র স্টুডিওতে উনি ওনার কাছে HMV-র ঠিকানা একটা চিঠি আসে, সেটি নার্গিসের লেখা চিঠি। সেই চিঠিটি আমাদের কাছে নেই, বা এটা আর আমরা জানতে পারি না যে কী লেখা ছিল সেখানে। তো তার উত্তরটা আমরা জানি, একটি গান। যারে হাত দিয়ে মালা দিতে পারোনি, কেন মনে রাখো তারে,
ভুলে যাও মোরে, ভুলে যাও, ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে।